হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেককে ভালো আছো। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস অষ্টম শ্রেণীর পরবর্তী অংশ। অর্থাৎ আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হিসেবে দ্রাবকের ভূমিকা কি। আজ আমরা শুরু করতে চলেছি রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হিসেবে অনুঘটকের ভূমিকা কি। তাই তোমরা তৈরি থেকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিজ্ঞান জন, এবং তোমরা তারই সঙ্গে তোমাদের স্টাডি টেবিলে খাতা পেন নিয়ে রেডি থেকো। আজ আমরা শুরু করতে চলেছি যে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হিসেবে কিভাবে অনুঘটক কাজ করে। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা তোমাদের খুব ইজি লাগবে এই লেকচারের পরে। তোমরা যদি শেষ পর্যন্ত এই ভিডিও দেখো, অবশ্যই তোমাদের কাছে আর অনুঘটক নিয়ে কোনো ডাউট থাকবে না। তো বেশি দেরি না করে চলো শুরু করতে চলেছি তোমাদের প্রিয় প্রিয় টপিক, রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হিসেবে অনুঘটকের কি ভূমিকা। আমরা একটু আগে দেখিনি যে রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা কি বুঝি। আমি তোমাদের গত ভিডিওতেও বলেছিলাম, আমি এখন একটু জাস্ট বলছি, যারা দেখেনি পূর্ববর্তী যে লেকচার গুলো, আমি তাদের বলছি যে একটা রাসায়নিক বিক্রিয়া কি হতে পারে। রাসায়নিক বিক্রিয়া, একটা রাসায়নিক বিক্রিয়া বলছে যে বিক্রিয়ায় এক বা একাধিক মৌল বা যৌগের সমন্বয়ে নতুন কোনো এক বা একাধিক মৌল বা যৌগের সৃষ্টি হয়, তাকেই আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন। এটা তোমরা আগে জেনে এসছো। আমি আজকের কথা বলতে চাইছি, ধরো অ্যাজ এ এক্সাম্পল আমি বলছি আমার কাছে এ আর বি দুটোই রয়েছে, কি না একটা মৌল রয়েছে আমার কাছে। এই দুটো মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে নতুন যে মৌল উৎপন্ন করলো সেটা আর কিছুই নয়, সি এবং ডি। ওকে, আমি বলছি এই এ আর বি কি না, তোমরা বলবে স্যার এই এ আর বি কিছুই নয়, এই এ আর বি হচ্ছে বিক্রিয়ক পদার্থ। কি বিক্রিয়ক, হ্যাঁ কি না? তোমাদের যদি আমি জিজ্ঞেস করি যে বলতো কই সি আর ডি কি, না তোমরা বলবে স্যার সি আর ডি কিছুই নয়, যেটা বিক্রিয়ার পরে উৎপন্ন হয় তাকে আমরা বলি বিক্রিয়াজাত পদার্থ। তাকে আমরা কি বলি? বিক্রিয়াজাত পদার্থ, হ্যাঁ কি না? তোমরা বলবে হ্যাঁ, আমরা লাস্ট ভিডিওতে দেখে এসেছি যে বিক্রিয়াজাত পদার্থ। কোনো কোনো সময় দেখা যায় এই বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ পরিণত করার জন্য, অর্থাৎ কোনো রাসায়নিক পরিবর্তন করার জন্য। রাসায়নিক পরিবর্তন মানে কি? এই বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থের পরিবর্তনকেই আমরা কি বলছি? রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনের জন্য আমাদের বাইরে থেকে কোনো জিনিসকে যোগ করতে হয়। কেন যোগ করতে হয়? না বলছে এমনিতেই এই রাসায়নিক পরিবর্তন যখন হচ্ছে, দেখা যাচ্ছে কোনো কোনো মৌল তার রাসায়নিক পরিবর্তন করার সময় খুব ধীর গতিতে হচ্ছে। মানে মানে সে বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থে পরিণত যখন হচ্ছে, তখন সে খুব ধীর গতিতে হচ্ছে। আমাদের মাথায় হাত দিয়ে বসে থাকতে হচ্ছে, বসতে বসতে আমাদের ঘুম চলে এসছে, কিন্তু তাও আমরা বিক্রিয়াজাত পদার্থ পেলাম না। অতএব আমরা এটা বলতে পারি যে তার রাসায়নিক পরিবর্তন খুব ধীর গতিতে হয়। এই ধীর গতি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? না এই ধীর গতি ভাবে যে রাসায়নিক পরিবর্তন, সেই পরিবর্তনকে আমরা দ্রুত করার জন্য আমরা ভাবলাম যদি বাইরে থেকে কোনো যৌগ বা মৌলকে যদি আমি যুক্ত করি, সেই মৌল বা যৌগ যদি এই রাসায়নিক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে বা বৃদ্ধি করে বা দ্রুততার সঙ্গে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে,
তাকেই আমরা কি বলছি? তাকেই আমরা বলছি অনুঘটক। অর্থাৎ বাইরে থেকে যে যৌগ বা মৌলের দ্বারা আমরা রাসায়নিক পরিবর্তনের হারকে অর্থাৎ বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার হারকে যদি ত্বরান্বিত করতে পারি বা বৃদ্ধি করতে পারি বা দ্রুততার সঙ্গে করতে পারি, সেই সমস্ত মৌল বা যৌগকে বলা হচ্ছে অনুঘটক বা ক্যাটালিস্ট। তাহলে তোমরা অনুঘটক বা ক্যাটালিস্ট কাকে বলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমি যদি তোমাদের বলি যে অনুঘটক বা ক্যাটালিস্ট কি, না তোমরা অনুঘটক, তাকেই আমরা কি বলছি? অনুঘটক বা ক্যাটালিস্ট। অনুঘটক, অনুঘটক বা ক্যাটালিস্ট। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে অনুঘটক কি? না, যে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে অর্থাৎ রাসায়নিক পরিবর্তনকে দ্রুততার সহিত করে, তাকেই আমরা বলছি অনুঘটক বা ক্যাটালিস্ট। বলছে এই যে সমস্ত যৌগ বা মৌল, তাকে আমরা কি বলবো? অর্থাৎ আমি এ আর বির সঙ্গে যে অনুঘটক আমি দিলাম, দিয়ে আমি সি আর ডি নতুন বিক্রিয়াজাত পদার্থ আমি পেলাম, অর্থাৎ এ আর বি বিক্রিয়ক পদার্থ থেকে সি আর ডি বিক্রিয়াজাত পদার্থ যেটা আমি পেলাম খুব দ্রুততার সঙ্গে, সেটা আর কেউ নয়, এই অনুঘটক ব্যবহারের মধ্য দিয়ে, হ্যাঁ কিনা? এই অনুঘটক ব্যবহারের মধ্য দিয়ে এই অনুঘটক যে কাজটা আমার করে দিল, কি কাজ করে দিল? না বিক্রিয়ার গতিবেগের হারকে ত্বরান্বিত করে এই বিক্রিয়াজাত পদার্থকে খুব তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিল, বা বিক্রিয়াজাত পদার্থকে খুব তাড়াতাড়ি আমাকে দিয়ে দিল। এই অনুঘটকের আমরা কি বলছি? না অনুঘটকের করে দেওয়া এই কাজকে, আমাদের হাতে সহজ করে দেওয়ার এই কাজকে আমরা বলছি অনুঘটন। অনুঘটন আমরা কি বলছি? অনুঘটন বা ক্যাটালাইসিস। অনুঘটন বা ক্যাটালাইসিস। অনুঘটন বা ক্যাটালাইসিস। তাহলে তোমরা বুঝতে পারলে অনুঘটন কি বা ক্যাটালাইসিস কি। তোমরা কি বুঝলে? না অনুঘটক যখন আমাদের কোনো কাজ সম্পূর্ণ করে দেয়, অর্থাৎ আমাদের এই বিক্রিয়াজাত পদার্থকে খুব তাড়াতাড়ি আমাদের হাতে দিয়ে দেয়, তার এই করে দেওয়া কাজকে আমরা বলছি অনুঘটন বা ক্যাটালাইসিস। ওকে, এখন আমরা যাচ্ছি যে অনুঘটক কিভাবে কাজ করে। স্যার একটা উদাহরণের সাহায্যে যদি আপনি বুঝিয়ে দেন তাহলে আমাদের খুব ভালো হয়। শুধু সায়েন্স তো মুখে নয়, সায়েন্স করে দেখাতে হয়, সেটাই হচ্ছে সায়েন্স। তো আমি তোমাদের একটা বাস্তব উদাহরণের সাহায্যে এই অনুঘটক কিভাবে কাজ করছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, ছিল একটা H2O2, আমি মাঝখানে লিখি H2O2। বলছে H2O2 কি? না বলছি এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এর নাম কি? না এর নাম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড। ওকে, তাহলে এটাকে আমরা কি বলছি? না এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এটা কিরকম? না বলছে তরল। এটাকে আমরা কি বলছি? না এটা একটা তরল পদার্থ। এটা একটা কি? না তরল পদার্থ। কিরকম তরল পদার্থ? না এটা হচ্ছে একটা বর্ণহীন তরল পদার্থ। এটা হচ্ছে একটা বর্ণহীন তরল পদার্থ। তাহলে তোমরা বুঝতে পারলে আমি কাকে নিয়েছি? আমি নিয়েছি হাইড্রোজেন পার অক্সাইড, যার রাসায়নিক সংকেত H2O2, যার রাসায়নিক নাম হাইড্রোজেন পার অক্সাইড। এই হাইড্রোজেন পার অক্সাইডের অবস্থা কি? না এ হচ্ছে তরল অবস্থা। এই তরল অবস্থার কালার বা রং কি? না বলছে এটা হচ্ছে বর্ণহীন।
আমি কাকে না, আমি হাইড্রোজেন পার অক্সাইডকে, যদি আমি ঘরের উষ্ণতায় রেখে দিই, আমি এই হাইড্রোজেন পার অক্সাইডকে যদি আমি সাধারণ তাপমাত্রায় যদি আমি একে রেখে দিই, কি দেখতে পাবো জানো? আমি যদি এই হাইড্রোজেন পার অক্সাইডকে রুম টেম্পারেচারে আমি রেখে দিই, বা ঘরের উষ্ণতায় আমি একে যদি রেখে দিই, কি না, রুম টেম্পারেচার বা ঘরের উষ্ণতায় আমি একে রেখে দেওয়ার পর দেখতে পাবো এ খুব ধীর গতিতে উৎপন্ন করছে H2O প্লাস O2, অর্থাৎ অক্সিজেন। আচ্ছা তোমরা দেখো তো, তোমরা বলবে স্যার এখানে অক্সিজেন হচ্ছে 3টে, কিন্তু এখানে 2টো। আমি ওই জন্য বলছি ব্যালেন্স করার জন্য তুমি এখানে 2 দাও, এখানে 2 দাও। তোমরা বলবে হ্যাঁ স্যার, এবারে ঠিক আছে। তাহলে আমি বলছি এই হাইড্রোজেন পার অক্সাইড, অর্থাৎ বর্ণহীন তরল হাইড্রোজেন পার অক্সাইডের 2টো যদি আমি যৌগ নেই, সেটা কি হবে? সেটা সে উৎপন্ন করছে খুব ধীর গতিতে, অর্থাৎ তাকে যদি আমি রুম টেম্পারেচারে রেখে দেই, রুম টেম্পারেচারে এই তরল বর্ণহীন হাইড্রোজেন পার অক্সাইডকে যদি রাখি, এ খুব ধীর গতিতে আমাদের উৎপন্ন করছে কি, জল আর অক্সিজেন। যেই অক্সিজেন এই জলের মধ্য দিয়ে খুব সামান্য পরিমাণে বুদবুদ আকারে বেরোচ্ছে। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে। তাহলে এটা কি না, এটা খুব ধীর গতি প্রক্রিয়া, এটা খুব ধীর গতি প্রক্রিয়া, অর্থাৎ এটা খুব ধীর গতির প্রক্রিয়া, ধীর গতি প্রক্রিয়া। এই ধীর গতি প্রক্রিয়ায় আমাদের ধৈর্য নেই, যে এতক্ষণ বসে থাকার ধৈর্য আমাদের নেই। তাই আমরা দেখতে চাইছি ধীর গতি বিক্রিয়া। এটা আমরা কি বলছি না, ধীর গতি বিক্রিয়া। তাই আমরা দেখতে চাইছি যে এই বিক্রিয়াটা ঘটাতে গেলে, অর্থাৎ এই তরল হাইড্রোজেন পার অক্সাইড একে থেকে যদি আমি অক্সিজেন নিতে চাই বা জল বের করতে চাই, তাহলে আমি একে দ্রুততার সঙ্গে যদি করতে চাই, তাহলে আমরা অনুঘটক একটা ব্যবহার করি। সেই হিসেবে আমি অনুঘটক হিসেবে কি ব্যবহার করলাম? আমি অনুঘটক হিসেবে ব্যবহার করেছি ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, MnO2, MnO2 বা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অনুঘটক হিসেবে ব্যবহার করেছি। দেখার পর কিভাবে কি পরিবর্তন হলো আমরা দেখি, অর্থাৎ তখনই আমরা বুঝতে পারবো যে রাসায়নিক বিক্রিয়ার প্রভাব হিসেবে অনুঘটকের কি ভূমিকা। দেখি চলো, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো যে ধীর গতির বিক্রিয়া কখন হয়, যখন আমি রুম টেম্পারেচারের মধ্যে একে রেখে দিচ্ছি। এবারে দেখি যে এই অনুঘটক ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড নেয়ার পর কি পরিবর্তন হচ্ছে আমি দেখতে চাই। অনুঘটক হিসেবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিলাম, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিলাম, এবং আমার কাছে কি রয়েছে না, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা হচ্ছে বর্ণহীন তরল, বর্ণহীন তরল। ওকে, তার সঙ্গে আমি কি নিচ্ছি না, আমি এখানে এই অনুঘটকের অনুঘটক দেখার জন্য আমি পরীক্ষা করছি। আমি কি করছি? একটা পরীক্ষা করছি। এই পরীক্ষার জন্য আমি দুটো টেস্ট টিউবকে নিয়েছি, ওকে, টেস্ট টিউবকে আমি নিলাম, আমি টেস্ট টিউবকে নিয়েছি। ঠিক আছে, আমি বলছি আমার কাছে রয়েছে, ধরো এটা একটা টেস্ট টিউব সাপোজ, আর এটা আমার কাছে একটা টেস্ট টিউব। ওকে, এটা হচ্ছে আমার কাছে 1 নম্বর টেস্ট টিউব, এটা আমার কাছে 2 নম্বর টেস্ট টিউব। আমি প্রথম টেস্ট টিউবে কি করেছি না, আমি প্রথম টেস্ট টিউবে শুধুমাত্র H2O2, ঠিক আছে, এই H2O2 কে আমি, এটা তরল বর্ণহীনকে আমি রুম টেম্পারেচারে, অর্থাৎ এর মধ্যে এই H2O2 র মধ্যে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করে দিয়েছি। অর্থাৎ আমি বলছি এই H2O2 কে তরল করার জন্য আমি এই হাইড্রোজেন পার অক্সাইডের মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি এ খুব ধীর গতিতে উৎপন্ন করলো একইভাবে যেটা আমি আগে দেখিয়েছিলাম,
একইভাবে এ উৎপন্ন করলো কি না, এ উৎপন্ন করলো এই অক্সিজেন গ্যাস, যে গ্যাস বুদবুদ আকারে বেরোচ্ছে। কিন্তু যখন আমি সেকেন্ড টেস্ট টিউবে এর সঙ্গে অর্থাৎ 2H2O কি না হাইড্রোজেন পারঅক্সাইডকে তরল করার জন্য এর সঙ্গে একটু জল অ্যাড করে দিয়েছিলাম, জলের সঙ্গে আমি যখন অনুঘটক হিসেবে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দিয়ে দিলাম, দেখতে পেলাম এর দ্রুততার সঙ্গে 2H2O প্লাস O2 আমাকে দিয়ে দিল। ঠিক আছে, আমাকে দ্রুততার সঙ্গে এটা দিয়ে দিল এবং কি হলো না, এই অক্সিজেন এই টেস্ট টিউবের গা দিয়ে অর্থাৎ এই জলের উপর দিয়ে বুদবুদ আকারে বেরোতে শুরু করলো। আমি এর থেকে কি বুঝতে পারলাম? এর থেকে বুঝতে পারলাম যে অনুঘটক আমি অনুঘটকের বৈশিষ্ট্যের কথা বলতে চাইছি। কোন অনুঘটক রাসায়নিক বেগকে শুধুমাত্র ত্বরান্বিত করতে পারে, কিন্তু দেখো বিক্রিয়ার শেষে নিজেই অপরিবর্তিত থাকে। কোন অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগকে শুধুমাত্র ত্বরান্বিত করতে পারে, কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকবে। ক্লিয়ার? কোন অনুঘটক তুমি কোন রাসায়নিক সমীকরণ দেখে তুমি কোনোদিন বলতে পারবে না যে এই সমীকরণের ভিত্তিতে এই অনুঘটক আমার কাজে লাগবে, তুমি কোনোদিনই বলতে পারবে না। তোমাকে অনুঘটক ব্যবহার করার জন্য ওই পার্টিকুলার রাসায়নিক বিক্রিয়ায় তোমাকে পরীক্ষা করতে হবে, আর তোমাদের যেটা বলছি যে অনুঘটক সর্বদা পরিবর্তনীয়, সেটা আমি তোমাদের বললাম যে অনুঘটক সর্বদা পরিবর্তনীয়। তাহলে তোমরা অনুঘটকের বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের একটা আমি কোশ্চেন করছি, তোমাদের এই কোশ্চেনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলছি যে হাইড্রোজেন পার অক্সাইড বিক্রিয়ায়, এই হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়ার অনুঘটক হিসেবে MnA2 কঠিন না গুঁড়ো ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। কোশ্চেনটা আমি তোমাদের কি বলছি না, কোশ্চেনটা তোমরা তোলো। আমি তোমাদের নিশ্চয়ই অনুঘটকের বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছি। তাহলে কি না, অনুঘটক সর্বদা কোনো বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করতে পারে, কিন্তু নিজেই অপরিবর্তিত থাকে। সেকেন্ড কি বলেছিলাম না, অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দেখে তুমি বুঝতে পারবে না যে ওটা ওই অনুঘটকে যাবে, তার জন্য তোমাকে পর্যাপ্ত পরীক্ষা করতে হবে। আর লাস্ট তোমাদের আমি কি বলেছিলাম, বিক্রিয়ার বেগ, সব অনুঘটক কিন্তু বিক্রিয়ার বেগ বাড়াতে পারে না, অর্থাৎ কোনো অনুঘটক বিক্রিয়ার বেগ কমাতেও সাহায্য করে, তোমরা এটা মাথায় রেখো। সব অনুঘটক কিন্তু বিক্রিয়ার বেগ বাড়াতে পারে না, কোনো অনুঘটক বিক্রিয়ার বেগ কমাতেও সাহায্য করে। এরপরে আমরা কি দেখছি না, এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা আমি তোমাদের বলছি সেই কোশ্চেনটা তোমরা একটু নোট ডাউন করো। আশা করি তোমাদের এটা হয়ে গেছে। আমি তোমাদের কি কোশ্চেন দিলাম, আমি তোমাদের দিলাম যে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে অনুঘটক হিসাবে গুঁড়ো না কঠিন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করব, তা ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে অনুঘটক হিসেবে গুঁড়ো না কঠিন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করব, ব্যাখ্যা করো। এর জন্য আমি তোমাকে বলছি, তোমরা নিশ্চয়ই কয়লা দেখেছো। কয়লাকে দেখতে কিরকম হয় না, কয়লাকে দেখতে সাপোজ এরকম, হ্যাঁ কি না? এই কয়লাকে যখন তুমি পোড়াতে যাবে, গোটা কয়লাকে যখন তুমি পোড়াতে যাবে, সে যেভাবে জ্বলবে তার থেকে তুমি যদি কয়লাকে একদম পেস্ট করে গুঁড়ো গুঁড়ো করো, তার জ্বলা বা তার তাপ অনেক বেশি হয়। তার কারণ কি জানো? এই কয়লাটাকে যখন তুমি ভেঙে একদম ছোট ছোট তে পরিণত করলে, ছোট ছোট অংশে পরিণত করার মধ্যে তার সম্পূর্ণ অণু বা সম্পূর্ণ আয়ন বা সম্পূর্ণ পরমাণুগুলো ওই বিক্রিয়া বা জ্বলতে সাহায্য করছে।
কিন্তু এই বড় রাখার সময় কি হলো, না বড় রাখার সময় তার সম্পূর্ণ অণু বা সম্পূর্ণ পরমাণু বা সম্পূর্ণ আয়ন কোনো মতেই কিন্তু উড়ছে না। তাই সে এই গুঁড়োর থেকে কম তাপমাত্রা দিচ্ছে। তোমরা খেয়াল করবে যে কাঠের গুঁড়ো আর কাঠের গুঁড়োর তাপমাত্রা, অর্থাৎ কাঠের গুঁড়ো বেশি উষ্ণতা আমাদের দেয়, বেশি তাপমাত্রা দেয় তাকে জ্বালালে। কার থেকে, না যখন একটা মোটা আস্ত কাঠের কে আমি জ্বালাবো তার থেকে যদি কাঠের গুঁড়োকে আমি ব্যবহার করি তার তাপমাত্রা অনেক বেশি হয়। তার কারণ, না ওই মোটা কাঠের যে প্রত্যেকটি অণু পরমাণু নিয়ে যেই কাঠটা তৈরি, সেই কাঠের সম্পূর্ণ অণু পরমাণু গুলো ফুটছে না, কিন্তু একটা গুঁড়ো কাঠ খুব গুঁড়ো, তার সম্পূর্ণ অণু পরমাণু কিন্তু উঠছে, অতএব তার তাপমাত্রা বেশি হবে। ঠিক সেইভাবে এই হাইড্রোজেন পারক্সাইড দ্রবণে অনুঘটক হিসেবে আমরা সর্বদা গুঁড়ো ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করি। তার কারণ, না এই গুঁড়ো ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের যে অণু পরমাণু বা আয়নগুলো রয়েছে, সেই অণু পরমাণু বা আয়নগুলো সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে বা সম্পূর্ণভাবে এই বিক্রিয়ায়, অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতে সাহায্য করে। তাই আমরা এই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের গুঁড়োকে আমরা ব্যবহার করব। এটা তোমাদের মাথায় যেন থাকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অ্যাকর্ডিং টু ইয়োর সেকেন্ড সামেটিভ এক্সাম। ওকে, তো আজকের আমরা অনুঘটকের এই পার্টটাই পড়লাম। এর পরের ভিডিওতে তোমাদের আমি নিয়ে আসবো যে অনুঘটক হিসেবে জৈব অনুঘটকের কি ভূমিকা। আজকের প্লেন আমরা জানলাম যে অনুঘটকের কি ভূমিকা, এর পরের ভিডিওতে তোমাদের আমি নিয়ে আসবো যে অনুঘটক হিসেবে জৈব অনুঘটক কিভাবে আমাদের কাজ করছে, কিভাবে জৈব অনুঘটক কাজ করে। তাই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, আর যেখানে অসুবিধা থাকবে অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের প্রিয় চ্যানেল বিজ্ঞান জোনকে অবশ্যই শেয়ার করো, তোমার বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিও। এখানেই আমি আজকের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।